ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন ক্লাসে তোমাদের সাথে। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব অ্যানিমেল কিংডম নিয়ে। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব অ্যানিমেল কিংডম। এই ক্লাসটা যারা তোমরা এবছর এসএমএফডব্লিউবি পরীক্ষা দেবে, জেনপাস ইউজি পরীক্ষা দেবে, বা যারা ক্লাস 11-এ ফার্স্ট সেম পড়ছো, অর্থাৎ প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে এসএমএফডব্লিউবির অনেকগুলো ভিডিও দেয়া আছে। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা এসএমএফডব্লিউবি প্লেলিস্ট ভিজিট করে কিন্তু অবশ্যই করে দেখে নি। তো চলো শুরু করা যাক। তো সব থেকে প্রথম, যেহেতু আমরা প্রাণী জগৎ পড়বো, তাই প্রাণী জগৎ সম্পর্কে আমরা কিছু জিনিস জেনে নেব। পৃথিবীর প্রায় সকল প্রাণীকে নিয়ে গঠিত হয়েছে প্রাণী জগৎ। সুতরাং প্রাণীরাজ্যে অগণিত প্রাণী থাকবে, এটা স্বাভাবিক। এই বিশাল সংখ্যার প্রাণীদের তাদের বৈশিষ্ট্য সহকারে মনে রাখা এটা কিন্তু অসম্ভব। তাই বিজ্ঞানীরা কিছু বৈশিষ্ট্য, যেমন সেটা মৌলিক বৈশিষ্ট্য হতে পারে, প্রাথমিক বৈশিষ্ট্য হতে পারে, অপরিহার্য সাদৃশ্য হতে পারে, তার নিরিখে ছোট ছোট শ্রেণী বা গোষ্ঠীভুক্ত করে দিয়েছিলেন। সেটাকেই বলা হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এবং আর্নেস্ট মেয়ারের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি, জীবজগতের বাহ্যিক এইরকম বাহ্যিক গঠন বা সম্পর্কযুক্ত সত্তাগুলিকে ছোট থেকে বড় শ্রেণী বা গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করাকে প্রাণীজগতের শ্রেণীবিন্যাস বলে। তো এটা আমরা ইন্ট্রোডাকশন দেখলাম, যে প্রাণীজগতের শ্রেণীবিন্যাস যে আমরা পড়বো, সেখানে কি কি আমাদের পড়াশোনা করতে হবে বা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস জিনিসটা কি। এই যে শ্রেণীবিন্যাস করা হয়েছে, এই শ্রেণীবিন্যাসটা কিসের ভিত্তিতে করা হয়েছে? এই শ্রেণীবিন্যাসটা করা হয়েছে দেহ সংগঠনের ভিত্তিতে, দেহ নকশার ভিত্তিতে, দেহের প্রতিসাম্য অপ্রতিসাম্যতার ভিত্তিতে, সিলোম বা যেটাকে বডি ক্যাভিটি বা বাংলায় বলা হয় দেহ গহ্বর, তার ভিত্তিতে, সংবহন তন্ত্রের ভিত্তিতে। সংবহন তন্ত্র দু প্রকার হতে পারে, বদ্ধ, মুক্ত, দু প্রকার হতে পারে। ঠিক আছে? পরিস্ফুরণ, সেটা প্রত্যক্ষ না পরোক্ষ, নিষেক, তারপরে যৌন দ্বিরূপতা, নোটকট, এগুলো কিন্তু হতে পারে। এবার যদি আমরা দেখে নিই যে দেহ যে সংগঠন, দেহ সংগঠনের ভিত্তিতে চারটে পার্টে ভাগ করা হচ্ছে। কোষ ভিত্তিক গঠন, অর্থাৎ এই ধরনের গঠনে একাধিক কোষ একত্রিত হয়ে কোষ সমষ্টি গঠন করে, কিন্তু কলা গঠিত হয় না। এটাকে আমরা পর্ব পরিফেরা পরিফেরা পর্বতে আমরা এরকম গঠন দেখতে পাবো। কলা ভিত্তিকে কি দেখতে পাবো? যে একই রকম গঠন ও কার্য সম্পন্নকারী, এটা একই কার্য সম্পন্নকারী কোষ সমষ্টি মিলিত হয়ে কলা গঠন করে, যেমন আমরা নিডারিয়াতে দেখতে পাই। তাকে আমরা কি বলবো? কলা ভিত্তিক গঠন বলবো। ঠিক তারপরেই অঙ্গভিত্তিক গঠন। অপেক্ষাকৃত উন্নত প্রাণীদের দেহ সংগঠনের ক্ষেত্রে একই কার্য সম্পন্নকারী কলাগুলি সংঘবদ্ধভাবে অঙ্গ গঠন করে। একটা এক্সাম্পল পর্ব কি? প্লাটিহেলমিনথিস। ঠিক তারপরে অঙ্গতন্ত্র ভিত্তিক। উন্নততর প্রাণীদের ক্ষেত্রে অঙ্গগুলির মধ্যে সমন্বয়ে তন্ত্র তৈরি হয়। যেমন আমরা পাবো কোথা থেকে? আর্থ্রোপোডা থেকে কর্ডাটা পর্যন্ত সমস্ত পর্বে কিন্তু আমরা এই অঙ্গতন্ত্র ভিত্তিক গঠনটা দেখতে পাবো। ঠিক তারপরে যদি আমরা প্রতিসাম্যতা দেখি, দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, আর একটা হলো অরীয়ভাবে প্রতিসাম্য। এই দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। কোনো উলম্ব তলের সাহায্যে কেন্দ্রীয় অক্ষ বরাবর কেবলমাত্র লম্বভাবে যদি কোনো প্রাণীর দেহ সমান দুটি ভাগে ভাগ করা যায়, তাকে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম বলে। ঠিক আছে? পর্ব হচ্ছে অ্যানিলিডা, পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, যারা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। অরীয়ভাবে প্রতিসমটা কেমন? যদি কোনো প্রাণীর দেহ কেন্দ্রীয় অক্ষ তল বরাবর উলম্বভাবে দুটি বা তার অধিক তলে বিভক্ত করা যায়, তাকে অরীয়ভাবে প্রতিসম বলা হয়। নিডারিয়া,
একারোডার্মাটা পর্বের প্রাণীরা এই প্রতিসাম্যতা প্রদর্শন করে। এরপরে যদি আমরা দেখি কোষ স্তর, ভ্রূণের যখন ভ্রূণ অবস্থায় থাকে, ভ্রূণীয় স্তর বা ভ্রূণীয় কোষ স্তর আমরা বলতে পারি, সেটা তিনটে হয়। একটোডার্ম হয়, যেটাকে বাইরের স্তর বলা হয়। মেসোডার্ম হচ্ছে মাঝখানে থাকে। এন্ডোডার্ম কিন্তু একদম ভিতরের স্তর। দেখো, প্রাণীর একেবারে বাইরের কোষ স্তরকে একটোডার্ম বলে, যা থেকে পরবর্তীকালে এপিডার্মিস, দাঁত, নখ, পালক তৈরি করে। এটা কিন্তু এমসিকিউ ইনফরমেশন। ঠিক তারপরে মেসোডার্ম, বহিঃস্তর আর অন্তঃস্তরের মধ্যবর্তী স্তরকে মেসোডার্ম বলে, যা পরবর্তীতে প্রাণীর পেশি, রক্তবাহ তৈরি করে। প্রাণীর ভ্রূণের, যেটা গ্যাস্ট্রুলা দশা বলা হয়, তার একেবারে ভিতরের যে কোষস্তর, তাকে এন্ডোডার্ম বলে। এই স্তর রেচনতন্ত্র, শ্বসনতন্ত্র গঠন করে। এই যে কোষ স্তরের ভিত্তিতে প্রাণীকে দুটো ভাগে ভাগ করা যায়। ডিপ্লোব্লাস্টিক, মানে যেটাকে আমরা বাংলায় বলতে পারি দ্বিস্তর, এটাকে বলবো কি ত্রিস্তর। তাহলে দেখো, যে সমস্ত প্রাণীর দেহের বিভিন্ন অংশ একটোডার্ম ও এন্ডোডার্ম থেকে তৈরি হয় এবং এই দুটি স্তরের মাঝে অকোষীয় স্তর মেসোগ্লিয়া উপস্থিত থাকে, তাকে ডিপ্লোব্লাস্টিক প্রাণী বলে। নিডারিয়া পর্বের প্রাণীরা ডিপ্লোব্লাস্টিক হয়। ট্রিপ্লোব্লাস্টিক কি তিনটে স্তর থাকবে, অর্থাৎ একটোডার্ম থাকবে, এন্ডোডার্ম থাকবে, মেসোডার্ম থাকবে, তাকে আমরা কি বলবো, ত্রিস্তরীয় বা ডিপ্লোব্লাস্টিক বলবো। সেক্ষেত্রে প্লাটিহেলমিনথেস, কর্ডাটা, এই সমস্ত পর্বের প্রাণীরা কি দেখতে পাবো আমরা, ট্রিপ্লোব্লাস্টিক দেখতে পাবো। এরপর আমরা সংবহন তন্ত্র হিসেবে যদি দেখি, আমি একদম শুরুতেই বললাম কি মুক্ত সংবহন তন্ত্র আর বদ্ধ সংবহন তন্ত্র হয়। যে প্রকার সংবহন তন্ত্রে সংবহন মাধ্যম তরল, সেটা রক্ত বা লসিকা, রক্তবাহের মধ্যে আবদ্ধ না হয়ে দেহগহ্বরে মুক্ত হয়, তাকে কি বলবো, মুক্ত সংবহন তন্ত্র। আর্থপোড়াতে দেখতে পাবো। যে প্রকার সংবহন তন্ত্রে রক্ত সংবহন মাধ্যম তরল বা সংবহন তরল রক্তবাহে আবদ্ধ থাকে, দেহগহ্বরে মুক্ত হয় না, তাদেরকে আমরা কি বলবো, বদ্ধ সংবহন তন্ত্র। অ্যানলিরা পর্বের প্রাণীরা। এরপরে আমরা একলিঙ্গ প্রাণী দেখব। যে প্রাণীদের দেহে কেবলমাত্র কার্যকরী একটি মাত্র জননতন্ত্র, সেটা পুং হতে পারে বা স্ত্রী হতে পারে, উপস্থিত, তাকে একলিঙ্গ প্রাণী বলে। মানুষ, আরশোলা। উভলিঙ্গ প্রাণী, একের অধিক জননতন্ত্র থাকবে, অর্থাৎ উভয় জননতন্ত্র যদি বর্তমান থাকে, তখন তাকে আমরা কি বলবো, উভলিঙ্গ প্রাণী বলবো। কেঁচো, ফিতাকৃমি ইত্যাদি। ঠিক তারপরে যদি আমরা পুরো ওভারঅল প্রাণী রাজ্যটাকে দেখি, সেক্ষেত্রে আমরা কি দেখবো, যে দেহ সংগঠন কোষ ভিত্তিক, দেহ প্রতিসাম্যতা অপ্রতিসম, সিলোম অর্থাৎ দেহগহ্বর যাদের নেই, তাদেরকে আমরা কি বলবো, পরিফেরা। কলাতন্ত্র অঙ্গভিত্তিক, সেখানে যদি প্রতিসাম্যতা অরীয়ভাবে হয় এবং অ্যাসিলোমেট হয়, তারা দুটো হতে পারে, নিডারিয়া, টিনোফোরা। যদি দ্বিপার্শ্বীয় প্রতিসম হয় এবং অ্যাসিলোমেট হয়, তখন তারা কি হবে, প্লাটিহেলমিনথেস। দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম সিউডোসিলোমেট কি হবে, আস্কেলমেনথেস। এবং সিলোমেট হলে তারা দেখো কি কি হতে পারে, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একানোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা। এই যে পরিফেরা থেকে শুরু করে আর একানোডার্মাটা পর্যন্ত, আজকের পর্ব 1-এ আমরা পড়বো কি কি, আমরা পড়বো পরিফেরা, আমরা পড়বো নিডারিয়া, আমরা পড়বো টিনোফোরা, আমরা পড়বো প্লাটিহেলমিনথেস, আস্কেলমেনথেস, অ্যানিলিড, আর্থ্রোপোড, মোলাস্কা, একানোডার্মাটা। অর্থাৎ আমরা নন কর্ডেট পার্টটা আজকে শেষ করব। পরবর্তী পর্বে আমরা শেষ করব কিন্তু কর্ডাটা, হেমিকর্ডাটা, এগুলো। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটি বাজিয়ে দাও এবং শেয়ার করে নাও। দেখো, সব থেকে প্রথম যদি আমরা দেখি, তো আমরা পড়বো পরিফেরা। আমরা পড়বো পরিফেরা। এই যে পরিফেরা পর্বকে আমরা এরকম ভাবে লিখতে পারি, পোর প্লাস ফিয়ার, অর্থাৎ যারা ছিদ্র বহন করে। স্পঞ্জ নামে পরিচিত, বেশিরভাগ সামুদ্রিক, জল পরিবহনকারী নালিকাতন্ত্র বর্তমান। এদের দেহপ্রাচীরে উপস্থিত অস্টিয়া নামক সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে দেহের কেন্দ্রীয় গহ্বরে জল প্রবেশ করে। এই কেন্দ্রীয় গহ্বরটিকে স্পঞ্জশীল বলে। যদি কালিটা চেঞ্জ করে তোমাদের দেখাই, এই যে ছোট ছোট ছিদ্রগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অস্টিয়া। এই যে কেন্দ্রীয় গহ্বর, সেটাকে বলা হচ্ছে স্পঞ্জশীল। এই অস্টিয়ার মাধ্যমে জল কিন্তু ভিতরে আসে। তারপরে দেখো, স্পঞ্জশীল থেকে জল অপেক্ষাকৃত বড় ছিদ্র অস্কিউলামের মাধ্যমে দেহের বাইরে চলে যায়। জলের এই পরিবহন পথে স্পঞ্জকে খাদ্য সংগ্রহ, গ্যাসীয় বিনিময়, যৌন জনন ও দেহ থেকে বর্জ্য নিষ্কাশনে সহায়তা করে।
দেখো এই পার্টিকুলার জায়গাটা অস্কিউলাম দেখতেই পাচ্ছ। এই অস্কিউলার মাধ্যমে যে জলটা ভিতরে এসছিল সেই জলটা কোথায় চলে গেল? সেই জলটা কিন্তু বাইরে চলে গেল। ঠিক আছে। কুয়ানোসাইট বা কলার কোষ, এই যে পার্টিকুলার জায়গাটা দেখতে পাচ্ছ এটাকে কুয়ানোসাইট বা কলার কোষ বলবো। এর কাছে কিন্তু ফ্লাজেলা তোমরা দেখতে পাবে। ফ্লাজেলা, দেখো এই ফ্লাজেলা দেখতে পাচ্ছ, এই যে ফ্লাজেলা, একে কোয়ানোসাইট বা কলার কোষ বলা হয়। কিছু কোষ স্পঞ্জশীল ও নালিকাগাত্রকে আবৃত করে রাখে। এদের ক্ষেত্রে অন্তঃকোষীয় পরিপাক পরিলক্ষিত হয়। স্পিকিউল বা স্পঞ্জিন তন্তু স্পঞ্জিন ফাইবার নির্মিত কঙ্কাল বর্তমান। উভলিঙ্গ হয়। অযৌন জনন প্রক্রিয়া খণ্ডীভবন। যৌন জনন প্রক্রিয়া গ্যামের উৎপাদন। অন্তঃনিষেক দেখা যায়। পরোক্ষ পরিস্ফুরণ হয়। লার্ভা দশা দেখতে পাবো। উদাহরণ হচ্ছে সাইকন, যাকে স্কাইফা বলে। তারপর আমরা বলতে পারি স্পঞ্জিলা, যাকে ফ্রেশ ওয়াটার স্পঞ্জ বলা হয়। ইউস্পঞ্জিয়া, যাকে আমরা বাথ স্পঞ্জও বলি। এরপরে আমরা চলে আসছি নিডারিয়া বা সিলেন্টারাটা, যাদের বেশিরভাগই জলজ হয়, সামুদ্রিক হয়, এবং মিষ্টি জলের যদি উদাহরণ তোমরা মনে করো সেটা হচ্ছে হাইড্রা। একই স্থানে আবদ্ধ থাকে, তা পলিপ দশা, অথবা সঞ্চরণশীল হয়, দশা মেডুসা। নিডোব্লাস্ট অথবা নিডোসাইট শব্দটি থেকে নিডারিয়া নামটি এসছে। নিডোব্লাস্টের ভেতরে দংশক থলি থাকে। ঠিক আছে। নিডোব্লাস্ট গুলো এদের কোর্সিকা ও দেহে উপস্থিত থাকে। নিডোব্লাস্ট গুলো কোনো কিছুকে আঁকড়ে ধরতে, আত্মরক্ষার্থে, খাদ্য সংগ্রহের কাজে ব্যবহৃত। এদের দেহে একটি মাত্র মুখছিদ্র বিশিষ্ট গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, যেটা সিলেন্টেরল বলা হয়, সেটা বর্তমান, তাই এদের সিলেন্টারাটা বলে। হাইপোস্টোম নামক অংশটিতে মুখছিদ্র বর্তমান থাকে। এদের পরিপাক অন্তঃকোষীয় বা বহিঃকোষীয় হতে পারে। প্রবালের মতো কিছু নিডারিয়া দেহে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত কঙ্কাল বর্তমান থাকে। এদের মধ্যে যাদের পলিপ ও মেডুসা উভয় দশায় দেখা যায়, তাদের ক্ষেত্রে অল্টারনেশন জেনারেশন বা জনুক্রম বা মেটাজেনেসিস পরিলক্ষিত হয়। পলিপ যে দশাটা অযৌন জনন প্রক্রিয়ায় মেডুসা তৈরি করে, আবার মেডুসা যৌন জনন প্রক্রিয়ায় পলিপ তৈরি করে। যেমন ওভেলিয়া, ফাইসেলিয়া, যেটাকে আমরা পর্তুগিজ ম্যান অফ ওয়্যার বলি। নার্ভ সেল উপস্থিত থাকে কিন্তু ব্রেন থাকে না। একলিঙ্গ হয়। বহির্নিষেক দেখায়। পরোক্ষ পরিস্ফুরণ দেখায়। লার্ভা দশা দেখা যায়। দেখো এক্সাম্পল দেয়া আছে, যারা পলিপ প্রদর্শন করে তারা হলো হাইড্রা, অ্যাডামসিয়া, পেনাটুলা, গর্গোনিয়া, মেন্ড্রিনা, এরা। আর মেডুসা হচ্ছে অরেলিয়া। এবার যদি ছবিটা দেখে নিই, দেখো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের স্ক্রিনে যে এরকম, এটা হচ্ছে পলিপ দশা। পলিপ থেকে দেখো এই যে বার্ড গুলো আছে, এই বার্ড গুলো থেকে মেডুসা হচ্ছে। এই মেডুসাটা কি তৈরি করছে? এগ তৈরি করছে। এটা যদি আমরা দেখি আর একটা পলিপ, তাহলে এটা হচ্ছে কি পার্ট? ফিমেল পার্ট, যেহেতু এগ। এই পলিপটা বার্ড থেকে ফের মেডুসা হলো। এই মেডুসাটা কি দিচ্ছে? স্পার্ম দিচ্ছে। সেইগুলো কি হবে? ফার্টিলাইজেশন হবে। ফার্টিলাইজেশন হচ্ছে, হয়ে কি তৈরি হচ্ছে? জাইগোট তৈরি হচ্ছে। জাইগোটটা লার্ভা হচ্ছে। লার্ভাটা আবার ফের পলিপে পরিণত হচ্ছে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে পলিপটা অযৌনভাবে কি তৈরি করলো? মেডুসা। আর মেডুসা যৌনভাবে কি তৈরি করলো? পলিপ তৈরি হলো, যেটা আমরা পড়লাম। এটা কিন্তু আসতে পারে এমসিকিউ হিসাবে। তারপরে টিনোফোরা। টিনোফোরা বেশিরভাগ কি নামে পরিচিত বা কমন নেম বা সাধারণ নাম কি বলা হচ্ছে? সি ওয়ালনাট অথবা কোম্ব জেলিস। এরা সম্পূর্ণভাবে সামুদ্রিক। দেহের বাইরের দিকে সিলিয়া যুক্ত কোম প্লেট থাকে অনুদৈর্ঘ্য ভাবে, যার সংখ্যা 8টি সারি। এগুলো এদের চলনে সহায়ক। কোর্সিকা উপস্থিত থাকে। পরিপাক বহিঃকোষীয় বা অন্তঃকোষীয়। জৈব জ্যোতি বিচ্ছুরণ করতে পারে, বায়োলুমিসেন্স। উভলিঙ্গ হয়। শুধুমাত্র যৌন জনন প্রদর্শন করে। বহির্নিষেক দেখায়। পরোক্ষ পরিস্ফুরণ দেখায়। এরপর আমরা যদি চলে যাই প্লাটিহেলমিনথেসে, দেহ পৃষ্ঠ ও অঙ্ক উভয় দিক থেকে চ্যাপ্টা হয়, তাই এদেরকে চ্যাপ্টা কৃমি বলে। কিছু জলজ হয়, আবার স্বাধীনজীবী হতে পারে, তবে বেশিরভাগটাই কিন্তু অন্তঃপরজীবী বা এন্ডোপ্যারাসাইট। মানুষ সহ অন্যান্য প্রাণীদেহে পরজীবী রূপে বাস করে। আবার যারা পরজীবী হচ্ছে তাদের দেহে আমরা কি পাবো? হুক পাবো, চোষক পাবো। এরা দেহতল দ্বারা পোষকের দেহ থেকে সরাসরি পুষ্টিরস শোষণ করে। শিখা কোষ বা ফ্লেম কোষ থাকে, যেটা অভিস্রবণ নিয়ন্ত্রণ ও রেচনের সহায়তা করে। তবে কিছু প্রাণীর দেহে সোলোনোসাইট থাকে, যারা রেচনে সাহায্য করে। এইটা কিন্তু এমসিকিউ আসতে পারে। এটা এখানকার কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কি পয়েন্ট বলতে পারো। উভলিঙ্গ এরা হয়। যৌন জনন দেখায়, অযৌন জনন দেখায়। অযৌন জনন খণ্ডীভবন পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করে। অন্তঃনিষেক দেখা যায় কার বাদ দিয়ে?
এক্সেপ্ট টেপোন, টেপোন বাদে সবাই অন্তঃনিষেক দেখায়। পরোক্ষ পরিস্ফুরণ দেখায়, লার্ভা উপস্থিত থাকে। এদের এদের একটা এক্সাম্পল হয় প্ল্যানেরিয়া, যারা 100% পুনরুৎপাদন দেখায়। 100% পুনরুৎপাদন কিন্তু প্রদর্শন করে প্ল্যানেরিয়ারা। দেখো এক্সাম্পল দেয়া আছে প্ল্যানেরিয়া, টিনিয়া সোলিয়াম, ফ্যাসিকোলা হেপাটিকা, এগুলো কিন্তু দেয়া রয়েছে। এরপরে যদি আমরা চলে যাই লাস্ট হেলমিনথিস, যেটাকে আমরা গোলকৃমি বলি। গোলকৃমি বলার কারণ কিন্তু প্রস্থচ্ছেদে এদের দেহ গোলাকার দেখায় তাই। স্বাধীনজীবী হয়, জলজ অর্থাৎ মিষ্টি জল, স্থলজ হতে পারে, অথবা বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীদেহে পরজীবী হিসাবে বসবাস করতে পারে। সুগঠিত পেশিবহুল গলবিল বা ফ্যারিংস থাকে, এটা হচ্ছে কি পয়েন্ট। তারপর রেচন ছিদ্র, যেটাকে বলা হয় এক্সক্রেটরি পোরের মাধ্যমে একটি রেচন নালী, যেটাকে আমরা রেনেট সেল বলি, এটাও কিন্তু কি পয়েন্ট। ঠিক আছে। এক লিঙ্গ হয়, লিঙ্গভেদ দেখতে পাই, এটাও কিন্তু একটা কি পয়েন্ট। অর্থাৎ পুরুষ ও স্ত্রী প্রাণীর মধ্যে সুস্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। পাশের চিত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে দেখো এটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে স্ত্রী। অপেক্ষাকৃত প্রায়শই স্ত্রী প্রাণীরা পুরুষ প্রাণীর তুলনায় অপেক্ষাকৃত লম্বা হয়। এদের যৌন জনন ঘটে, এদের যৌন জনন ঘটে। অন্তঃনিষেক দেখায়, পরিস্ফুরণটা প্রত্যক্ষ বা পরোক্ষ হতে পারে। দেখো এক্সাম্পল হচ্ছে অ্যাসক্যারিস, উচেরেরিয়া এবং অ্যানসাইক্লোস্টোম। ঠিক আছে। এরপরে যদি পরবর্তী পার্টে আমরা যাই, সেটা হচ্ছে অ্যানিলিডা, যেটাকে আমরা অঙ্গুরিমাল বলি। এরা জলজ, সেটা সামুদ্রিকও হয়, স্বাদু জলও হয়, অথবা স্থলজ হতে পারে, স্বাধীনজীবী হতে পারে বা পরজীবী হতে পারে। তবে এদের কাছে কি পয়েন্ট এটা, এরা কিন্তু কিউটেনিয়াস রেসপিরেশন বা ত্বকের সাহায্যে রেসপিরেশন প্রদর্শন করে। দেহ বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় দিক থেকেই খণ্ডকে বিভক্ত। এই খণ্ডগুলোকে মেটামেরিক খণ্ডীভবন বলে, বা মেটামেরিক সেগমেন্টেশন বলা হয়, বা মেটামেরিজমও বলতে পারো। তাই এদের অ্যানেলিডা বা অঙ্গুরিমাল বলে। দেহে বর্তমান অনুদৈর্ঘ্য ও বৃত্তাকার পেশি এদেরকে চলনে সহায়তা করে। চলনে সাহায্যকারী অঙ্গ সিটা বা সিটি বলতে পারো কেঁচোর ক্ষেত্রে। তবে নেরেসের মতো জলজ যে অঙ্গুরিমাল প্রাণীগুলো হয়, তাদের পার্শ্বীয় উপাঙ্গ বর্তমান থাকে, এগুলোকে প্যারাপোডিয়া বলে, যারা সন্তরণে সাহায্য করে। নেফ্রিডিয়া থাকে, যারা অভিস্রবণ নিয়ন্ত্রণ ও রেচনে সাহায্য করে। এটা কিন্তু একটা কি পয়েন্ট। দেখো কি বলা হচ্ছে, যে স্নায়ুতন্ত্র দুটি অঙ্কীয় স্নায়ুরজ্জুর উপরে অবস্থিত যুগ্ম গ্যাংলিয়া সমন্বয়ে গঠিত। গ্যাংলিয়া গুলোর সাথে পার্শ্বীয় স্নায়ুতন্ত্রগুলো বা স্নায়ুগুলো যুক্ত থাকে, যেটা মইয়ের মতো আমরা দেখি। যৌনজন সম্পন্ন করে। নেরেস বা নেরিস একলিঙ্গ হয়। ঠিক আছে। কেঁচো, জোঁক এগুলো উভলিঙ্গ হয়। এক্সটার্নাল ফার্টিলাইজেশন বা বহির্নিষেক দেখায়। অন্তঃনিষেকও দেখায়। পরিস্ফুরণ প্রত্যক্ষ হতে পারে, পরোক্ষ হতে পারে। দেখো এক্সাম্পল কিন্তু দেয়া রয়েছে। এরপর যদি আমরা চলে আসি আর্থ্রোপোডাতে, যেটা প্রাণী জগতে সর্ববৃহৎ পর্ব, এই পার্টিকুলার ইনফরমেশন থেকে কিন্তু একটা এমসিকিউ হয়। তারপরে দেখো এরা সর্বত্র পাওয়া যায়, অর্থাৎ কসমোপলিটান। এদের কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল বর্তমান। দেহটা মস্তক, গ্রীবা, উদর এই তিনটে পার্টে বিভক্ত। এদের সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে বলে এদেরকে আমরা সন্ধিপদী বলি। এদের শ্বাসঅঙ্গ হতে পারে ফুলকা বা বই ফুলকা বা বই ফুসফুস বা ট্রাকিয়া তন্ত্র। এবার যেটা হচ্ছে গিলস বা ফুলকা, সেটা কাদের কাদের থাকবে, সেটা চিংড়ি থাকবে, ক্র্যাবে থাকবে। বুক গিলস লিমুলাসে থাকবে। বুক লাং স্করপিয়ন, স্পাইডার, ট্র্যাকিয়া, ককরোচ। এদের সেন্সারি অর্গান অ্যান্টেনা। চক্ষু, সেটা কম্পাউন্ড হতে পারে বা সরল হতে পারে। স্ট্যাটোসিস থাকে, যেটা এদের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ বা ব্যালেন্সিং অর্গান। এদের রেচনাঙ্গ ম্যালফিজিয়ান টিবিউলস। এরা ইউনিসেক্সুয়াল হয় বা একলিঙ্গ হয়। যৌন জনন প্রদর্শন করে। অন্তঃনিষেক দেখায়। অন্ডজ হতে পারে, জরায়ুজ হতে পারে। পরিস্ফুরণ প্রত্যক্ষ বা পরোক্ষ প্রকৃতির হতে পারে। এদের কিছু অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন পতঙ্গ আছে, যেমন এপিস, যেটাকে মৌমাছি বা হানিবি বলা হয়। বোম্বিক্স, সিল্কওয়ার্ম বা রেশম মথ বলতে পারি। ল্যাসিফার বা ল্যাক ইনসেক্ট, লাক্ষা পতঙ্গ। এটা কিন্তু একটা কি পয়েন্ট, এটা একটা কি পয়েন্ট, এটা একটা কি পয়েন্ট, এটা একটা কি পয়েন্ট। এটাগুলো কিন্তু কি পয়েন্ট তোমরা হিসেবে ধরে রাখতে পারো। ভেক্টর হিসেবে কারা কাজ করছে, অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস, এগুলো সব কিন্তু মসকিউটো। বিভিন্ন জনের জন্য বিভিন্ন রোগ হয়, যেমন অ্যানোফিলিস ম্যালেরিয়া সৃষ্টি করে। কিউলেক্স তোমার হচ্ছে ফাইলেরিয়াসিস। এডিস হচ্ছে ডেঙ্গু চিকেনগুনিয়ার ভেক্টর হিসেবে কাজ করে। দেখো এখানে তারপরে পেস্টের কিছু উদাহরণ দেওয়া আছে। লোকাস্ট। লিভিং ফসিল বলা হয় জীবন্ত জীবাশ্মকে। লিভিং ফসিল যেটা হয় সেটা হচ্ছে রাজ কাংড়া। এটা কিন্তু এমসিকিউ পয়েন্ট হিসেবে আসতে পারে। লিভিং ফসিল জীবন্ত জীবাশ্ম, সেটার উদাহরণ হচ্ছে লিমুলাস বা কিং ক্র্যাব, বা যেটাকে রাজ কাংড়াও বলে যদি বাংলায় আসে।
এরপর হচ্ছে মোলাস্কা, দ্বিতীয় বৃহত্তম প্রাণীপর্ব, স্থলজ অথবা জলজ। সেটা জলজ হলে সামুদ্রিক বা স্বাদু জল হবে। দেহ ক্যালসিয়াম নির্মিত, খোলকে আবৃত ক্যালসেরাস সেল বলা হয়। মস্তক মাংসল পদ, আন্তর্জন্ত্রীয় পুঁজ থাকে, যাকে আমরা হাম্প বলি, আন্তর্জন্ত্রীয় পুঁজকে। তারপরে নরম স্পঞ্জি চামড়া স্তর আন্তর্জন্ত্রীয় পুঁজের উপর একটি ম্যান্টেল গঠন করে, এটাকে আমরা ম্যান্টল পর্দাও বলি। ম্যান্টেল ও পুঁজের মধ্যবর্তী স্থানকে ম্যান্টল গহ্বর বলে, যার মধ্যে পালকের মতো ফুলকা উপস্থিত, এগুলি শ্বসন ও রেচনে সাহায্য করে। মস্তকের সামনে সংবেদী শুঙ্গ বা সেন্সারি টেন্টাকেল বর্তমান। মুখগহ্বরে খাদ্য সংগ্রহের জন্য পাতের মতো খাদ্য সংগ্রহকারী অঙ্গ বা র্যাস্পিং অর্গ্যান, এটাকে র্যাডুলা বলা হয়, এটা কিন্তু অবশ্যই একটা কি পয়েন্ট। এরা সাধারণত একলিঙ্গ। তারপরে হচ্ছে যৌন জনন এরা দেখায়, অন্তঃনিষেক বা বহির্নিষেক ঘটে, অন্ডজ হয়, পরিস্ফুরণ পরোক্ষ হয়। উদাহরণ দেখো, এতগুলো উদাহরণ দেয়া আছে: অ্যাপেল শামুক, মুক্তা ঝিনুক, কাটেল ফিশ, স্কুইড, ডেভিল ফিশ, অ্যাপ্লাইশিয়া বা সমুদ্র শসক যেটাকে বলা হয়, তারপরে চিটন, ডেন্টালিয়াম, টাস্ক সেল, এগুলো কিন্তু মোলাস্কার এক্সাম্পল। আজকে লাস্ট যেটা এখানোডার্মাটা বা কন্টকটকি, এই দুটো জায়গা কিন্তু এখানকার কি পয়েন্ট, এখান থেকে প্রশ্ন হয়। যখন পরিণত একানোডার্মাটা পাবো তখন আমরা তারা অরীয়ভাবে প্রতিসম হয়, আর যখন লার্ভা তখন তারা দ্বিপার্শ্বভাবে প্রতিসম হয়। এদের চুন নির্মিত কাঁটা দ্বারা তৈরি অন্তকঙ্কাল বর্তমান, তাই কন্টকটকি প্রাণী বলে। এদের কাঁটাটা থাকে প্রোটেকশনের জন্য। পৃষ্ঠদেশে অর্থাৎ দেহের উপরের দিকে পায়ু থাকে, আর অঙ্কদেশে অর্থাৎ নিচের দিকে মুখছিদ্র থাকে। জল সংবহন তন্ত্র বর্তমান, যেটাকে অ্যাম্বুল্যাক্টাল সিস্টেমও বলে, এটাই কিন্তু কি পয়েন্ট। শ্বসনের জন্য ডার্মাল ব্রাঙ্কি বা স্কিন গিলস থাকে। রেচনতন্ত্র অনুপস্থিত, এটা একটা কি পয়েন্ট। পুনরুৎপাদন দেখায়, 100% নয় কিন্তু দেখায়। একলিঙ্গ, যৌন জনন করে, বহির্নিষেক দেখায়, পরিস্ফুরণটা পরোক্ষ হয়, স্বাধীন সঞ্চরণশীল লার্ভা দেখতে পাবো। দেখো এক্সাম্পল: তারা মাছ, সমুদ্র সজারু, সি লিলি, সি কিউকিম্বার, আরবিটাল স্টার, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা কমপ্লিট করলাম পুরো নন কর্ডেট পার্টটা। পরবর্তী পার্টের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, অর্থাৎ পরবর্তী পার্ট আমরা পড়াশোনা করব কিন্তু কর্ডেট পার্টটা। এবং যারা স্টাডি মেটেরিয়াল চাইছো, যারা স্টাডি মেটেরিয়াল প্রয়োজন, একদম এরকম ডিটেল স্টাডি মেটেরিয়াল তোমাদের তাদের দরকার, সেটা তিনটে পরীক্ষার জন্যই, সেটা জেন পাস, SMFWB এবং ANMGNM, ঠিক আছে? যাদের দরকার তারা অবশ্যই অবশ্যই করে এই নাম্বারে কন্ট্যাক্ট করো, 7501656953 নাম্বারে কন্ট্যাক্ট করো, স্টাডি মেটেরিয়াল কালেক্ট করে নাও। সঙ্গে কিন্তু কোশ্চেন ব্যাংকও রেডি হয়ে গেছে, সেই কোশ্চেন ব্যাংকও কিন্তু আমরা কালেক্ট করতে পারবো। চলো, আজকের ভিডিওটি এই পর্যন্ত।